হ্যালো। হ্যাঁ, বল। ওদিকের কি খবর? কি বলতো? ও, কাজ না ভাই। এখন কোম্পানিতে লোক নিচ্ছে না। আর তাছাড়া হুট করে বললে কি আর হয় বল? তুই একবার গোবিন্দকে বল। গোবিন্দই তো বলেছিল তোকে বলতে। ওর ওখানেও এখন কোনো ভ্যাকেন্সি নেই। ও, এ তো মহা মুশকিল হলো। আচ্ছা, দেখছি কটা দিন ম্যানেজ কর। সামনের মাসে যদি হয় তাহলে দেখছি আমি, দাঁড়া। ঠিক আছে, রাখছি। ফোনটা কেটে দিল অর্কদীপ, খানিকটা বিরক্তিতে। গত 8 মাস ধরে কাজ খুঁজে চলছে অর্কদীপ। না, অর্কদীপ কোনো কালই বেকার ছিল না, বর্তমানে বেকার হয়ে রয়েছে। বেকার থাকা আর হুট করে বেকারত্বের জ্বালা সাংঘাতিক জিনিস। নিত্যদিনের কাজে থাকা মানুষ হঠাৎ তার দেওয়ালে বন্দী হয়ে যাওয়া, কিংবা মাসে 2-3 তারিখের দিকে যে হাজারখানেক টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া, সেই ছেলেটার হাত একেবারে শূন্য হয়ে গেলে কেমন একটা লাগে যেন। এই গোটা 1.5 বছর ধরে এরকমই একটা অনুভব করছে অর্কদীপ। অর্কদীপ একটি বেসরকারি কোম্পানিতে কাজ করত। বেশ ভালো চাকরি, মাইনেও নেহাত কম নয়। অন্তত মধ্যবিত্ত পরিবারের কাছে এই টাকাটাই যথেষ্ট। 20,000 টাকা থেকে কেটে কুটে 18,000 অ্যাকাউন্টে ঢোকে। হঠাৎই কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার জন্য চাকরি হারায় অর্কদীপ। ব্যাস, তারপর থেকে সে এক অন্য লড়াই। সেই সময় মারা যায় অর্কদীপের মা। তারপর থেকে অর্কদীপ একা। অবশ্য দিদি আছে অর্কদীপের। বিবাহিত দিদির বাড়ি কাছাকাছি হওয়ার খানিকটা সুবিধা হয়েছে অর্কদীপের। অর্কদীপ চাকরি যাওয়ার পরেও জমানো টাকায় চলছিল কদিন। ভেবেছিল কদিন এভাবে চালালে একটা চাকরি পাওয়া যাবে আবার, কিন্তু সে ঘুরে বালি। 1.5 বছর কেটে গেছে, হাত প্রায় শূন্য। ব্যাংক অ্যাকাউন্টও বলছে আর কত। তালপুকুরেও একদিন ঘাঁটি ডোবে না বাছা। এবার খরচা থামাও, বরং কিছু কামাও। কিন্তু অর্কদীপ নিরুপায়। দিদি দুবেলা রান্না করে পাঠায় ঠিকই, তবে সেটা খারাপ লাগে অর্কদীপে। আজ বুধবার, বেলা 12টা বাজে। সৌরভকে ফোন করেও লাভ হলো না কোনো। অর্কদীপ বেশ খানিকক্ষণ শুয়ে রইল চুপ করে। নানান ভাবনা চিন্তা ঘুরপাক খাচ্ছে তার মাথার মধ্যে। হঠাৎই মনে পড়ল মায়ের কথা। মায়ের কাছে শুনেছিল অর্কদীপ ওদের গ্রামের বাড়ির কথা। অর্কদীপের দাদু নাকি এখানে চলে এসেছিলেন, তবে সেখানে নাকি দাদুর বেশ কিছু জমি জমা আর পৈতৃক বাড়ি আছে। মা বলেছিলেন যে পারলে কখনো যাস। দাদু এখানে চলে আসার পর আর সেখানে যায়নি। বাবাও সেভাবে গ্রামের বাড়ি নিয়ে আগ্রহ দেখাননি। তবে মা বলেছিলেন দাদুর ট্রাঙ্কে নাকি কাগজপত্র আছে কিছু। ওগুলো ঘাঁটলে যদি কিছু সুরাহা হয়, তাই অর্কদীপ ঝটপট করে উঠে পড়ল। দাদুর ঘরে এসে ট্রাঙ্কটা টিনে বার করল খাটের তলা থেকে। ট্রাঙ্কে নানান রকমের জিনিস রয়েছে, বেশ কিছু কাগজপত্রও আছে। সেগুলো উল্টে পাল্টে দেখল অর্কদীপ। হ্যাঁ, পাওয়া গেছে দলিল। অর্কদীপের দাদু ছিলেন মেদিনীপুর জেলার ভৈরবপুর গ্রামের বাসিন্দা। অর্কদীপ বেশ কিছুক্ষণ বসে ভাবল কি করবে ও। হঠাৎ করে এই দলিল নিয়ে চলে যাবে ভৈরবপুর? সেখানে কি আদেও কেউ আছে? কার কাছে যাবে ও? ধর, কি যে করবে অর্কদীপ। যা হবে দেখা যাবে। এখন আপাতত সেখানে গিয়ে জানতে হবে দাদুর এই বাড়িতে আর কেউ আছেন কিনা। হতেই তো পারে দাদুর ভাইটাই কারোর নাতি টাতি হয়তো ওখানে থাকে। সেক্ষেত্রে অর্কদীপ নিজের ভাগটুকু দাবি করতে পারবে ঠিকই, তবে ঝক্কি তো পোহাতেই হবে। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলে কি আর অধিকার কেউ হাত তুলে দেয়? কিন্তু না, অর্কদীপের তো আর এত ভাবলে চলবে না। শূন্য পকেট আর শূন্য মাথা দুটোই সমাজে ব্যর্থতার প্রতীক। নির্বোধ আর নিঃস্ব পুরুষ জীবিত অবস্থাতেও মৃত হয়ে যায়। তাই অর্কদীপ সুযোগটা হাতছাড়া করবে না। ও যাবে, দলিলটা তো আছেই, ওতেই হবে। গিয়ে আগে পরিস্থিতিটা বোঝা দরকার। পরদিন ভোরে ট্রেনে অর্কদীপ রওনা দিল হাড় ভাঙার ভৈরবপুরে। ট্রেনে চেপে 3.5 ঘন্টা কখন যে কেটে গেল বোঝাই গেল না। আসলে অর্কদীপের যাত্রাপথ আরো সহজ করে দেয় ওর ওই গানের প্লেলিস্ট। ট্রেন থেকে অর্কদীপ নামল নিশুম্ভপুর স্টেশনে। আসলে ভৈরবপুরে আলাদা কোনো স্টেশন নেই, ওটা একেবারে প্রত্যন্ত গ্রাম্য অঞ্চল। নিশুম্ভপুর স্টেশনে নেমে অর্কদীপ এগিয়ে এলো খানিকটা। বেলা তখন 12:30। স্টেশনটা একেবারে শান্ত স্তব্ধ। অর্কদীপ নিজের মনেই বলল, ধুর, কি জায়গা রে বাবা, এটা স্টেশন? লোকজন নেই,
মিনিমাম একটা চায়ের দোকানও নেই। অর্কদীপ রাস্তার ধারে দাঁড়িয়ে রইল বেশ খানিকক্ষণ। ঘড়িতে তখন 1টা বাজছে। একটা ভ্যান দূর থেকে এগিয়ে আসছে দেখে অর্কদীপ হাত নেড়ে ডাকলো। ভ্যানটা এসে দাঁড়ালো। অর্কদীপ বলল, কোনো লোকজন নেই কেন দাদা? এই সময় এখানে কেউ থাকে না কেউ। সকালে ট্রেনের সময় ভ্যান রিক্সা থাকে 9টা অবধি। তারপর তো আর ট্রেন নেই, ভাড়া হয় না, তাই কেউ থাকে না। এই এখন আবার সব আসবে, দুপুর 3টে অবধি থাকবে, তারপর আবার কাউকে পাবেননি। হ্যাঁ, অবশ্যই 6টা 5টা একটা ট্রেন আসে, ওই সময় কেউ কেউ আসে। ওই কাজ থেকে সব ফেরার সময় তো ওই সময়টা, তখন ওই কিছু খানিকটা ভাড়া পাওয়া যায়। ও, তা একটা দোকানপাটও তো নেই। না, পাকা দোকান নেই এদিকে, নতুন স্টেশন তো, আগে চলতো না এটা। তাহলে যাতায়াত করে কি করে? চিতুইপুর স্টেশন দিয়ে। সেটা কোন দিকে? একটু দূর হয় ওটা। তা আপনি কোথায় যাবেন? আমি আসলে ভৈরবপুর যাব। চলেন। অর্কদীপ ভ্যানে চেপে বসলো। ভ্যান চলতে শুরু করলো। ভ্যান চালক বললেন, তা এদিকে কুটুম বাড়ি নাকি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আসলে ওই ভৈরবপুরে আমাদের বাড়ি ছিল, মানে আছে। আমি যদিও প্রথম যাচ্ছি, দাদু শহরে চলে গিয়েছিলেন অনেক আগে। তা ভালো করেছিলেন আপনার দাদু, যাচ্ছি এখানের রাস্তাঘাট দেখেন। তাও তো নিশুম্ভপুরের রাস্তা ভালো দেখছেন, ভৈরবপুরে ঢুকে দেখবেন কি হাল। ওখানে যেন উন্নতিই নেই, এখনই এই হাল। আপনার দাদুর কালে আরও হয়তো খারাপ ছিল। তোমাদের এখানে যাতায়াতের বড্ড কষ্ট। আর এই তো দেখছি লোকজনও কম। না না, লোক আছে, এই স্টেশনের কাছে ঘর নেই, গায়ে ঢুকবো এক্ষুনি। ভৈরবপুর যেতে কতক্ষণ সময় লাগবে? তা একটু সময় লাগবে, কিন্তু আর ভাড়াটা বুঝে সুঝে একটু দেবেন দাদাবাবু। হ্যাঁ, অনেকটা পথ তো, আপনি চেনেন না বলেই আপনাকে নিয়ে যাচ্ছি, না হলে অত দূর যেতাম না। আরে হ্যাঁ হ্যাঁ, চলো, ও নিয়ে ভেবো না। কথাটা বলেই অর্কদীপ মনে মনে ভাবল, ও দাদা, ও দাদা, হ্যাঁ বলো। ধরে বসেন, রাস্তা ভালো না। কতক্ষণ লাগবে আর? এই তো সবে চাপলেন, এখন পারলে ঘুমিয়ে পড়েন। কেন গো? এই সবে নিশুম্ভপুর গায়ের কাছে এলাম, ডাকাত পাড়া সারিয়ে তারপর তোমাদের গা। আর আমাদের, হ্যাঁ, আমাদের আর বলো না, আমি এখনো চোখেই দেখিনি। ওই হলো, এই তোমাদের ঘরদোর তো আছে, বাপ দাদার ভিটে বলে কথা। এই ডাকাত পাড়াটা কোথায়? এই বাঁ দিকে। আগে নাকি ডাকাত দলে ডেরা ছিল জঙ্গলের ভিতর, পরে ওই তাদের ছেলে পিলে ডাকাতি সেরে ভালো হয়ে গেল। বাবা, একেবারে ভালো হয়ে গেল? হ্যাঁ, সাংঘাতিক ভালো, এখন লোকের বালতি ঝাঁটা চুরি করে। কি? এ তো পূর্বপুরুষের নাম ডোবানো, হ্যাঁ? লোকের প্রমোশন হয়, এদের তো ডিমোশন হয়েছে। হ্যাঁ, যা বলেছে, বৌজিগুলো তো দিনে দুপুরে চুরি করছে, আর ছোট ছোট ছেলে পুলেদেরও ছেড়ে রেখেছে। কি বলি বলুন তো, এদের জ্বালায় মগ বালতি উঠোনে রাখা যায় না। সেদিন আমার নতুন গামছাটা চুরি গেছে জানেন। অর্কদীপ ভ্যানাডার কাছে নানান গল্প শুনতে শুনতে এসে পড়ল ভৈরবপুরে। এই যে এই আপনার গ্রাম দেখেন। কোমর ধরে গেল বাবা। কোন বাড়ি? আমি তো চিনি না। কোন পাড়া জানেন? এখানে যেমন বদ্যিপাড়া, জুলুইপাড়া, গুপ্তিপাড়া, ফটিকপাড়া। আপনার দাদুর কোন পাড়া? এই দাঁড়াও দাঁড়াও বাবা, উফ, আমি ঠিক মতো জানি না। ওই সামনের দোকানে জিজ্ঞাসা করি বরং। অর্কদ্বীপের সামনে একটি মুদির গুমটি চোখে পড়ল। একজন বয়স্ক লোক বসে রয়েছে। অর্কদ্বীপ তাকে জিজ্ঞেস করল, বলছি দাদু, শুনছেন? বলি, কি নেবে? দাদু বলছিলাম, অশোক কুমার দত্তকে চেনেন? কে? কার কথা বলছো? দাদু মহিম কুমার দত্ত। তা কি করেন তিনি? আসলে আমার দাদু শহরে চলে গিয়েছিলেন, এখানে তখন মনে হয় চালের ব্যবসা ছিল। ও, তো তুমি কি মণি জেঠুর ছেলের কথা বলছো? মানে ওই মহিমদা? হ্যাঁ
আহ, হ্যাঁ, বোধ হয়। দাদুর বাবার নাম মনীন্দ্রনাথ দত্ত। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। তা তুমি কে বাবা? আমি অর্কদীপ, মহিম কুমার দত্তের নাতি। ও বাবা, দেখি দেখি, এত বড় নাতি মহিমদার! ও, তা তা মহিমদা কেমন আছে? দাদু তো মারা গেছেন। যা, মহিমদাও চলে গেছে, সবাই একে একে চলে গেল। এই এই আমি পড়ে রইলুম। তা তোমার বাপ কাকাদের কি খবর? বাবা নেই, মানে বাবাও। কি বলছো কি? হায় ভগবান, সবাইকে নিচ্ছ আর আমার বেলায় চোখে নেবা হয়েছে তোমার! আমি আমি এই বুড়ো বয়সে ল্যাজ নাড়ছি, চোখের সামনে কচি ছেলেরাও চলে যাচ্ছে। আপনি বাড়িটা চেনেন? হ্যাঁ, চিনব না আবার? এই তো, ডান দিকে যাও না, একটুখানি গেলেই দেখবে খাটাল সমেত গয়লা বাড়ি। ওটাই। খাটাল? ওটাই আমার দাদুর বাড়ি? কে থাকে? না না, ওটা হলো গিয়ে তোমার দাদুর ভাই, মানে মলিনের বাড়ি। এখন আছে তোমার ওই খুড়তুতো ভাই আর কি, বেথা করেনি। বাপ মার দাদু কেউ নেই। তোমার কাকা হবে, তার পিছন দিকে তোমার দাদুর বাড়ি, ওখানেও কেউ নেই। তুমি ওই বাড়িতেই যাও, নিজেদের জ্ঞাতি গোষ্ঠীর লোক হাজার হোক, যাও যাও। মলিন মানে তোমার আরেক দাদু, দেখবে বুড়ো খুশি হবে তোমায় দেখতে পেয়ে। অর্কদীপ সেই দোকানদার দাদুর কথা মতো ভ্যানওয়ালার দাম মিটিয়ে চলল বাড়ির দিকে। বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো অর্কদীপ। টালির কাঁচা বাড়ি, মাঝখানে উঠোন, বেড়া দিয়ে ঘেরা, একপাশে গোয়াল ঘর, বেশ কয়েকটা গরু বাছুর রয়েছে। ছোট একটা বাল্ব জ্বলছে, একটা হলদে আলো ছড়িয়ে আছে চারিদিকে। অর্কদীপ এগিয়ে এসে বাড়ির ভেতরে ঢুকল। তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে একজন মহিলা প্রদীপ জ্বালছেন। অর্কদীপ খেয়াল হলো সন্ধে হয়ে গেছে। সারাটা দিন লেগে গেছে এত দূর রাস্তায়। অর্কদীপের পেট পিঠ মিশে একাকার হয়ে গেছে। অনেকক্ষণ পেটে খাবার পড়েনি, বোতলের জলটুকু শেষ। একজন বয়স্ক ভদ্রলোক দাবায় বসেছিলেন গুটিসুটি হয়ে, তার গায়ে শাল আর নিচে একটা সাদা ধুতি। নতুন শীত পড়েছে এখন, কিন্তু এদিকে তার মনেই হচ্ছে না। এদিকে বেশ ঠান্ডা। অর্কদীপের গা শিরশির করে উঠল। এই জ্যাকেটে আর কাজ দিচ্ছে না। ব্যাগে অবশ্য আছে একটা সোয়েটার আর মাফলার। বয়স্ক ভদ্রলোক ওখানে বসে থেকেই হাঁক দিয়ে জিজ্ঞেস করলে, কে কে ওখানে? কে এলি রে? অর্কদীপ এগিয়ে এসে বলল, আমি আমি অর্কদীপ। কি দীপ? আজ্ঞে দাদু, আমি অর্কদীপ। কি চাই? লোকের বাড়ির মধ্যে ঢুকে দাঁড়িয়ে আছো, বলি ব্যাপারটা কি? অর্কদীপ নিজের পরিচয় দিয়ে সমস্ত ব্যাপার খুলে বললেন মলিন দাদুকে। তিনি অর্কদীপের মাথায় হাত বুলিয়ে বললেন, ও দাদু ভাই, তুমি যে খোঁজ করে এসেছো দাদু ভাই, এই অনেক। এরকম আর কেই বা কাকে খোঁজে? অর্কদীপের এই আগমনে মলিন দাদু খুশি হলেও তার কাকিমা মোটেই খুশি নন। সে খানিকটা নিমরাজি হয়ে অর্কদীপকে থাকতে দিয়েছেন। তবে অর্কদীপ জানায় যে সে এই বাড়িতে নয়, থাকবে তার দাদুর বাড়িতেই। এতে মলিন দাদু একেবারে নারাজ। তবে তার কথায় পাত্তা না দিয়ে কাকিমা অর্কদীপের ইচ্ছে মতোই ওই বাড়ির চাবি এনে দেন। রাতে খাওয়া দাওয়া সেরে অর্কদীপ যাবে ওই বাড়িতে। মলিন দাদু তাকে একা ছাড়তে নারাজ।
এই কথা শুনে কাকিমা তাকে বলেন যে তাকেও নাতির সাথে ওই বাড়িতে গিয়েই থাকতে। আসলে কাকিমা এই বাড়িতে লোকের আগমনে খুব একটা খুশি হন না। এই বাজারে লোক আসা এক ঝক্কি, কম খরচ নাকি, তার উপর কদিন থাকবে তার কোনো ঠিকানা নেই, বলা নেই কওয়া নেই। ভিটে মাটির টানে নাকি চলে এলো এতদূর। কোথায় কাকিমা ভেবেছিলেন তার ছেলে হাদুকে বিয়ে দিয়ে ওই বাড়িতে রাখবে। এই বাড়িতে গরু মোষ নিয়ে যা হাল, চারিদিকে গরুর গোগো আর গোবরে একসা। হাদুটা ওই বাড়িতে সংসার করবে এই বুড়োটা মরলে। এই বুড়োটা এমন করে আগ্রায় ওই বাড়িটা যেন জখের ধন। এত স্বপ্ন দেখলো কাকিমা, আর এখন ওই বাড়িটা হাতছাড়া হয়ে যাবে। কার ভালো লাগে অধিকার ছাড়তে? কিন্তু হাজার হোক, এই ব্যাটার কাছে আবার দলিল আছে, তার থেকে তো আর ছিনিয়ে নেওয়া যায় না সেসব। তার উপরে এই মলিন বাবুর আদিক্ষেতা, নিজের নাতিকে দুই চোখে দেখতে পারে না, অথচ একে একেবারে 2 মিনিটেই মাথায় তুলে ফেলল। শিয়ানা শহরের ছেলে, মাথায় হাত বুলিয়ে দিব্যি সব নিয়ে কেটে পড়বে। দুবেলা দুটো খেতে দিতে হবে, তবে এই বাড়িতে থাকতে ওকে দেবে না কাকিমা। যে ভিজে তাড়নায় প্রাণ কাটছে, থাকো গিয়ে সেখানে, এখানে থাকা চলবে না। এসব নিজের মনে ভেবে চলে কাকিমা। এদিকে মলিন দাদু বললেন, শোনো দাদু ভাই, আমি তোমার সাথে ও বাড়িতেই থাকবো। দাদু নাতি মিলে গল্প হবে অনেক। না না, তুমি এখানেই থাকো, ওখানে বন্ধ ঘরে অসুবিধা হবে তোমার শুধু শুধু। সে কি, একা থাকতে পারবে তো দাদু ভাই? আমি তো একাই থাকি দাদু, কে আছে আর আমার। মলিন দাদু আর কিছু বলতে পারলেন না। অর্কদীপ ওই বাড়িতে গেল। বাড়িটা বেশ বড়, টালির হলেও বেশ পাকা আর বেশ বড় বাড়িটা। 9 করে 6টা ঘর, বড় বারান্দা আর চওড়া উঠোন। আলাদা করে উঠোনের একপাশে গুদাম ঘর। অর্কদীপ টর্চ হাতে একটা ঘরে ঢুকল। সুইচ অন করতেই মিটমিট করে জ্বলে উঠল একটা বাল্ব। অর্কদীপ পোশাক বদলে নিয়ে শুয়ে পড়ল বিছানায়। সারাদিনের সমস্ত ক্লান্তি এসে ধরা দিল তখন। দু চোখে ঘুম নেমে এলো বালিশে মাথা রাখা মাত্রই। বেশ কিছুক্ষণ পর একটা শব্দে ঘুম ভেঙে গেল অর্কদীপের। শব্দটা কেমন যেন কুলোয় ধান ঝাড়ার মতো। কেউ যেন কুলোয় ঝাঁকিয়ে ধান ঝাড়ছে, আর হাতের চুড়ির ঝনঝন শব্দ হচ্ছে বারবার। কোনো মহিলা ধান ঝাড়ছে। ক্রমশ সে শব্দ কানে আসছে অর্কদীপের। অর্কদীপ ঘুম ঘুম চোখে উঠে বসল। তারপর নিজের মনেই বলল, কিসের শব্দ এটা? এত রাতে কে রে বাবা? একটু জোরেই হেঁকে বলল, এ বাইরে কে? এত রাতে কিসের আওয়াজ করছেন? শব্দটা থেমে গেল এবার। অর্কদীপ কাঁথাটা গায়ে টেনে আবার শুয়ে পড়ল। আবার সেই ধান ঝাড়ার শব্দ শুরু হলো। তার সঙ্গে শব্দ হচ্ছে আরো একরকম, ভারী বস্তা থেকে ধূপ ধূপ করে রাখা হচ্ছে যেন। অর্কদীপ ঘরে ধোঁয়ায় ভরে গেছে। অর্কদীপ উঠে বসল। ধুর বাবা, কে এরা? আজব লোকজন তো, এই রাত্রির বেলা কি করছে? অর্কদীপ আবার হেঁকে পড়ল। কাকিমা নাকি? বলছি কি হয়েছে, এত ধোঁয়া কেন? সারা ঘর ধোঁয়ায় ভরে গেছে ওর। ভেসে আসছে ধান সেদ্ধ করার ব্যবসা সেদো বুনো একটা গন্ধ। অর্কদীপ চরম বিরক্তিতে উঠে দরজাটা খুলল। বাইরের বারান্দায় এসে দাঁড়িয়ে বলল, কাকিমা আছেন? চাপ বাবা, গেল কোথায়? কাকিমা, কেউ আছেন? হঠাৎ অর্কদীপের চোখ গেল উঠোনের এক কোণায় পাশাপাশি 3টে মাটির উনুন। তাতেই বড় বড় কালো হাঁড়ি বসানো, দাও দাও করে জ্বলছে সেই উনুন। সেখান থেকে ভেসে আসছে ধান সেদ্ধর সোদা গন্ধ। অর্কদীপ অবাক হয়ে সেদিকে এগিয়ে গেল। চারপাশে তাকিয়ে দেখল কেউ নেই। অর্কদীপ নিজের মনেই বলল, কাকিমা এখন সব করছেন, কিন্তু এই এত রাতে ধান সেদ্ধ, অদ্ভুত। যাই বাবা, আমি শুয়ে পড়ি, আজব লোকজন সব এখানে। অর্কদীপ বারান্দার দিকে আসতে গিয়ে দেখল উঠোনের উল্টো দিকের প্রান্তে মাটির দাওয়ায় মিটমিট করে জ্বলছে একটা ছোট্ট হ্যারিকেন। এই বাড়িতে আসলে ঘরের মধ্যেই বাল্ব আছে, বাইরে লাইট নেই প্রায়, অব্যবহারের কারণেই হয়তো। অর্কদীপ ভালো করে তাকিয়ে দেখল সেদিকে। জ্বলন্ত হ্যারিকেনের পাশে লম্বা করে পা ছড়িয়ে পিছন ঘুরে বসে আছে একজন মহিলা। তার হাত ক্রমশ নড়ছে তালে তালে।
আর ধান ঝাড়ার শব্দের সঙ্গে শোনা যাচ্ছে তার হাতের চুরির ছনছন শব্দ। অর্কদীপ এগিয়ে যাচ্ছে সেদিকে। কাকিমা? অর্কদীপের ডাকে তিনি থেমে গেলেন। চারিদিক যেন আরো নিস্তব্ধ হয়ে গেল নিমিষেই। শিরশিরে ঠান্ডা হাওয়াটা এসে ঝাপটাচ্ছে। একবার করে যেন কেঁপে উঠছে অর্কদীপ। বলছি কাকিমা, এত রাতে আপনি এখানে? কেন? না মানে এমনি, এত রাতে এখানে বসে কি করছেন? কাজ করছি, অনেক কাজ আমার। হ্যাঁ বুঝতে পেরেছি, তা বলে শীতের মধ্যে এত রাতে? আপনি বাড়ি যান। এটাই তো আমার বাড়ি, কোথায় যাব আমি? না মানে হ্যাঁ এটা আপনার বাড়ি, মানে আসলে ওই বাড়ির কথা বলছি, ওখানেই তো থাকেন। যান বরং গিয়ে শুয়ে পড়ুন। কেন? আমি থাকলে তোমার অসুবিধে হচ্ছে? না না, আমি তো আপনার ভালোর জন্যই। মহিলাটি অর্কদীপের কথায় পাত্তা না দিয়ে আবার নিজের কাজেই মন দিলেন। অর্কদীপ উল্টো দিকে নিজের ঘরের কাছে এগিয়ে গেল। তারপরে ঘরের সামনে গিয়ে উঠোনের দিকে তাকালো। সেদিকে তাকাতেই বুকটা ছ্যাঁত করে উঠল অর্কদীপের। উঠোনের ওই 3টে উনুন আর জ্বলছে না, তাতে বসানো ধানের হাঁড়ি নেই। সেই ধান সিদ্ধের গন্ধটা আর নাকে এসে লাগছে না। ওদিকে দাওয়ায় এখন আর কেউ নেই, এমনকি হ্যারিকেনটাও নয়, বরং চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার। অর্কদীপ চমকে উঠে বলল, অসম্ভব! এ কি কাকিমা? কাকিমা, কাকিমা শুনছেন? হ্যাঁ বলো, শুনছি। অর্কদীপ চমকে উঠে পিছনে ফিরে নিজের ঘরের দিকে তাকালো। খোলা দরজার মাঝে দেখা যাচ্ছে বিছানাটা। বিছানায় বসে রয়েছে একটু আগে দেখা মহিলাটি। আবছা অন্ধকারে ফুটে উঠছে তার অবয়ব। অর্কদীপ ঘামাচ্ছে। এই কনকনে শীতে অর্কদীপের কানের পিছন দিয়ে গড়িয়ে পড়ছে ঘাম। গলা শুকিয়ে আসছে অর্কদীপের। অর্কদীপ কাপা গলায় বলল, কে? কে আপনি? কে আপনি বলুন? এবার সেই নারী মূর্তি থেকে ভেসে এলো একটা বীভৎস কর্কশ হাসির শব্দ। দরজার সামনে দাঁড়িয়ে থাকা অর্কদীপের পায়ের তলা থেকে যেন মাটি সরে যেতে আসছে। অর্কদীপ কাপা জড়ানো গলায় কোনো রকমে বলল, আপনি কে? আমি কে? সে কর্কশ হাসিটা যেন শুধুমাত্র কানে বাজছে না, অর্কদীপের মাথার খুলির ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে। অর্কদীপকে কোনো এক দমকা হাওয়া যেন প্রবল জোরে ধাক্কা দিল। অর্কদীপ গিয়ে পড়ল ঘরের মেঝেতে। মেঝেতে পড়ে থেকেই অর্কদীপ চোখ তুলে দেখল খাটের থেকে হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে মেঝেতে নেমে আসছে সেই মহিলা। হার মর্মর শব্দ ভেসে আসছে অর্কদীপের কানে। সেই নারী মূর্তিকে দেখে মনে হচ্ছে যেন কোনো হিংস্র জন্তু। এই মূর্তিটা এবার খানিকটা স্পষ্ট মনে হচ্ছে। তার শরীর থেকে যেন আবছা একটা কালো ধোঁয়া বেরোচ্ছে, যা অর্কদীপের ঘরে তীব্র পচা গন্ধ ছড়াচ্ছে। মনে হচ্ছে শত শত বছরের পুরনো কোনো কবর থেকে উঠে আসা গন্ধ। হাড় চিরচিরে চেহারা তার, পেটের গর্ত থেকে চুইয়ে পড়ছে রক্ত। চোখের মণি দুটো উপরে উঠে গেছে, আর চোখ বলতে শুধুই আছে সাদা কোটরে ঢাকা গর্ত ছাড়া আর কিছুই নয়। আর সেই কর্কশ শব্দে আবার হেসে উঠল সে। রক্তাক্ত দাঁতবিহীন মুখগহ্বর ক্রমশ বড় হচ্ছে, আর হাসির শব্দ হচ্ছে ততই গাঢ়। তার মুখগহ্বরের গভীরে কোনো জীব নেই, আছে কেবল একরাশ জ্যান্ত পোকা, যারা তার চোয়ালের হাড়গুড়গুলোকে কুড়ে কুড়ে খাচ্ছে। মেঝের মধ্যে পড়ে থাকা অর্কদীপের হাত স্পর্শ হলো যেন কিসে। অর্কদীপ সেগুলোর দিকে তাকিয়ে দেখল মেঝেতে ছড়ানো সাদা ধপধপে দাঁত। অর্কদীপ কিছুই বুঝে উঠতে পারল না, আর এক মুহূর্ত এখানে দাঁড়াতে পারল না। কোনো এক অদৃশ্য সুতো যেন বেঁধে রেখেছে তাকে আষ্টে পৃষ্ঠে। হঠাৎ অর্কদীপের কানে ভেসে এলো একটা সদ্যজাত শিশুর কান্নার শব্দ। অর্কদীপ তাকিয়ে দেখে তার পায়ের কাছে বসে রয়েছে একটা শিশু। কঙ্কালসার চেহারায় রক্তমাখা অবস্থায় বসে রয়েছে সে। কান্না থামিয়ে আবার সেই শিশুটি খিলখিলিয়ে হেসে উঠল। সেই কঙ্কালসার শিশুটি হঠাৎ তার রক্তমাখা ছোট্ট হাত দিয়ে অর্কদীপের পায়ের গোড়ালিটা চেপে ধরল। বরফের মতো ঠান্ডা সেই স্পর্শে অর্কদীপের সারা শরীর অবশ হয়ে আসছে। শিশুটি তার সাদা চোখের কোটর দিয়ে অর্কদীপের দিকে তাকিয়ে হাত পা ছুঁড়ে হাসছে, আর প্রতিবার হাসির সঙ্গে তার গলার গভীর থেকে পচা রক্ত ছিটকে বেরিয়ে আসছে অর্কদীপের গায়ের উপর। অর্কদীপ আর্তনাদ করার চেষ্টা করলো, কিন্তু তার চোয়াল থেকে
কেউ যেন লোহার হাত বসিয়ে চেপে ধরেছে। সে দেখল সেই নারী মূর্তিটা মেঝেতে হামাগুড়ি দিয়ে একবারে তার মুখের সামনে চলে এসেছে। অর্কদীপ হাঁপিয়ে উঠছে যেন। ওর বুকের ভেতরের হৃৎস্পন্দন যেন কেউ বাইরে থেকে শোনা যাচ্ছে, যা প্রতি মুহূর্তে তাকে মনে করিয়ে দিচ্ছে যে সে এখন বেঁচে আছে এবং এই মৃত্যু তাকে এখন তিলে তিলে গ্রাস করবে। অর্কদীপ হাঁপাতে হাঁপাতে বলল, কে কে তোমরা? আমাকে 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 ছেড়ে দাও। না 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 না, হাসবে না, হাসবে না, থামো থামো। আমি আর পারছি না সহ্য করতে। চুপ করো, চুপ করো। হাসবো না কেন? কেন হাসবো না? তোর দাদুও তো খুব এসেছিল, খুব। মানে দাদু মানে? কে তুমি? কে? আমি অন্নপূর্ণা। অন্নপূর্ণা? কে অন্নপূর্ণা? অন্নপূর্ণা বলতে শুরু করলো তার কাহিনী। তাকে ফিরে যেতে হলো বহুকাল পিছনে। তখন এই দত্তবাড়ি ছিল সুখী গৃহকোণ। মহিম অর্থাৎ অর্কদীপের দাদু তখন নিতান্তই স্বল্প বয়সী যুবক। বাড়িতে ছিল তার বাবা মা, কাকা কাকিমা, ভাই অর্থাৎ মিলন সমেত একটা গোটা পরিবার। আর সাথেই থাকতো অন্নপূর্ণা। অন্নপূর্ণা ছিল অর্কদীপের দাদু মানে মহিম দত্তের বাবার পালিত কন্যা। অনাথ শিশুকন্যাকে একদিন পথে কুড়িয়ে পান মহিম দত্তের বাবা। তিনি গ্রামের সজ্জন ব্যক্তি হিসাবে বরাবরই আলাদা মান পেতেন। তবে এই কুড়িয়ে পাওয়া কন্যাকে মানুষ করার জন্য তিনি মানুষের কাছে আরো মহান হয়ে উঠেছিলেন। শোনা যায় এই কন্যাকে পাওয়ার পর তার ব্যবসায় প্রচুর উন্নতি হয়। তাই সেই কন্যার নাম রাখেন অন্নপূর্ণা। এমনকি তার চালের দোকানের নাম বদলে তিনি রাখেন অন্নপূর্ণা ভাণ্ডার। এই কন্যাই যেন তার চোখের মণি হয়ে ওঠেন। তবে মহিম দত্ত এই অন্নপূর্ণার প্রতি তার বাবার এত অনুরাগ কোনো কালেই মেনে নিতে পারেনি। এমনকি অন্নপূর্ণাকে সে তাচ্ছিল্যের চোখেই দেখেছে বারবার। তবে মহিম দত্তের বাবার স্বপ্ন এই কন্যাকে যথাযথ বিবাহ দেওয়ার। তবে তিনি সেই স্বপ্ন অসম্পূর্ণ রেখেই যক্ষা রোগে মারা যান। তখন মহিম দত্তের বয়স 18। বাবার মৃত্যুর পর মহিম দত্ত তার কাকার সঙ্গে মিলে ব্যবসাপত্র দেখতেন, কারণ মলিন তখন নেহাত ছেলে মানুষ, তার বয়স 11। এদিকে সেই পালিত কন্যা অন্নপূর্ণা তখন সবে ষোড়শী। যেমন তার রূপ তেমনি তার সুস্থ ভাবা। শান্ত ধীর স্থির অন্নপূর্ণাকে সবাই বলতেন স্বয়ং ঐশ্বরী। অন্নপূর্ণা সমস্ত কাজ করতে বাড়ির, যেন তাকে পালন করার জন্য সে কৃতার্থ। তাই সে এই ঋণ মেটাচ্ছে পরিশ্রম এবং ধৈর্য দিয়ে। অন্নপূর্ণা ছিল নির্বাক, প্রতিবাদহীন, বাক্যহীন, ভীতু। সর্বদাই যেন সে নিজেকে কৃতজ্ঞ মনে করত। সে যেন এই পরিবারের জন্য প্রাণটুকু উৎসর্গ করতে পারে, এমনটাই ছিল অন্নপূর্ণা। অন্নপূর্ণার রূপ ছিল একদম প্রতিমার মতো, শরতের শিউলি ফুলের মতো স্নিগ্ধ গায়ের রং, আর এক ঢাল কুচকুচে কালো চুল যা তার হাঁটু পর্যন্ত নেমে আসত। তার টানা টানা মায়াবী চোখ দুটোর দিকে তাকালে যে কেউ থমকে যেত। সে যখন বাড়িতে কাজ করত, তার সরু হাতের কাঁচের চুরির শব্দে মনে হতো যেন সুর বাজছে, যেন কোনো রাজকুমারী ভুল করে দাসীর বেশে এই দত্ত বাড়িতে এসে পড়েছে। মহিম দত্তের চোখ দুটো ছিল সাপের মতো শীতল আর কামুক। সে আড়াল থেকে দেখত অন্নপূর্ণাকে। অন্নপূর্ণার শরীরটা ছিল যেন সত্য গড়া মোমের পুতুল, মসৃণ, শুভ্র আর নিখুঁত। আগুনের তাপে মোম যেরকম গলে যায়, মহিম দত্তের লোলুপ দৃষ্টিও ঠিক তেমন ভাবেই অন্নপূর্ণার সেই কোমল শরীরের উপর লেহন করত। এমনই একদিন রান্নাঘরে কাজ করছিল অন্নপূর্ণা। মহিম দত্ত এসে দাঁড়িয়েছে রান্নাঘরের দরজায়। উনুনের আগুনের আভায় তখন অন্নপূর্ণা মোমের মতো তনু ফুটে উঠেছে। সেই রাতেই মহিম দত্তের সংযমের বাঁধ ভেঙে যায়। সেই অপরূপা নারীর লাবণ্যই যেন শেষ পর্যন্ত তার কাল হয়ে দাঁড়ালো অন্নপূর্ণার জীবনে। মহিম দত্ত অন্নপূর্ণাকে মৃদু স্বরে ডেকে বলল, অন্ন, এই অন্ন, বলো মহিমদা, খেতে দেব? আস্তে, চেঁচাস নে গাঁগা করে, চুপ। কেন? রান্না হয়ে গেছে? হ্যাঁ। খাবে? ভাত বাড়বো? মা কোথায় রে? মা কাকিমারা ধনাদের বাড়ি কীর্তন শুনতে গেছে, ভাইকেও নিয়ে গেছে। ধনার ঠাকমা মারা গেছে তো, তাই ওরা কীর্তন দিয়েছে। আর কাকা?
কাকাও তো নেই। কি সব ওদিকে ঝামেলা হয়েছে, সেখানে গেছে, বলল দেরি হবে আসতে। তুই এখানে একা বসে আছিস কেন? উঠে আয়। মহিমদত্ত রান্নাঘর থেকে অন্নপূর্ণার হাত ধরে টেনে আনে তার নিজের ঘরে। অন্নপূর্ণার হাজার বারণ কান্না সেদিন ওকে মহিম দত্তের লোলুপতার হাত থেকে রক্ষা করতে পারেনি। অন্নপূর্ণার করুণ আরতি, অজরে ঝরে পড়া চোখের জল, আর বারবার মহিন্দা, মহিন্দা ছেড়ে দাও আমায়। অন্নপূর্ণার এই কাতর মিনতি সেদিন মহিমের পাথরের মনকে গলাতে পারেনি, বরং শিকারীর মতো একটা পৈশাচিক উন্মাদনায় সে অন্নপূর্ণার সবটুকু পবিত্রতাকে ছিঁড়ে ফেলার নেশায় মত্ত হয়ে উঠল। ওই ঘরের বদ্ধ দরজার আড়ালে সেদিন এক দেবীরূপী অনাথার আত্মা প্রথমবার গুমড়ে কেঁদে উঠেছিল। তারপরেও পারেনি অন্নপূর্ণা প্রতিবাদ করতে, বরং আরও নির্বাক নিশ্চুপ হয়ে গিয়েছিল। আর ওর বারবার মনে পড়েছিল সেই রাতে মহিম দত্তের বলা কথাগুলো। আজকের কথা যদি কাউকে বলিস তাহলে আমার কিছুই নয়, তোর গায়েই লোকে থুতু দেবে। এসব যেন পাঁচকার না হয়, মনে রাখিস, নইলে এ বাড়ির পাট চুকোতে হবে। রাস্তায় পড়ে থাকবি, শেয়াল কুকুর ছিঁড়ে খাবে। মনে রাখিস, নষ্ট মেয়ে কেউ ঘরে রাখে না। কেন করলে আমার সাথে এরকম মহিমদা, কেন? মহিম দত্ত সেদিন হেসেছিল। অন্নপূর্ণার কান্না ছাপিয়ে সেদিন মহিম দত্তের পৈশাচিক হাসি শোনা যাচ্ছিল। তারপর থেকে প্রায় এমন রাত আসতো অন্নপূর্ণার জীবনে। আর তার মধ্যেই অন্নপূর্ণা বুঝতে পারল তার শরীরে বেড়ে উঠছে একটা নতুন প্রাণ, যে কিনা আর কেউ নয়, মহিম দত্তের কদর্য লোলুপতার জীবন্ত ফসল। এক নিষ্পাপ অনাথার জঠুরে অঙ্কুরিত হলো একটা অভিশপ্ত প্রাণ, যার পরিচয় দেওয়ার ভাষা অন্নপূর্ণার জানা ছিল না। একদিন সন্ধ্যায় অন্নপূর্ণার অসহায়তার মতো এসে দাঁড়ালো মহিম দত্তের ঘরের দোরগোড়ায়। সেদিন ছিল কালী পুজো। গায়ের হাটে বড় করে হয় সেই রাতের কালী পুজো। চারদিক শুনশান, কেবল দূর থেকে ভেসে আসছে ঢাকের শব্দ। গায়ে প্রায় সবাই সেখানেই আছে। ফাঁকা বাড়িতে অসুস্থ অন্নপূর্ণা আর মহিম দত্ত। সে ফাঁকা বাড়িতে সুযোগ বুঝে অন্নপূর্ণা নিজের অসহায়ত্বের কথা জানাতে যায় মহিম দত্তকে। নিজের মধ্যে সবটুকু সাহস সঞ্চয় করে মৃদু স্বরে কাপা গলায় সে বলে, মহিমদা, আসবো? এখন আবার কি দেখছিস না কাজ করছি? মহিমদা, মহিমদা, আমি কি করব এখন? দা, সে তুই ভাব একটা কিছু। মহিমদা, আমাকে বাঁচাও, তুমি তুমি তো পারো সব ঠিক করে দিতে। মানে? আমাকে বিয়ে করবে মহিমদা? কি এত শখ? দিনে দুপুরে যে বড় স্বপ্ন দেখছিস অন্য, পড়েছিলিস তো কোনো আস্থা কুড়ে নেহাত বাবা তুলে এনেছিল, নইলে পড়ে মরতিস ওখানে, শেয়াল কুকুরে ছিঁড়ে খেত। বাবার দয়া থাকতে পেয়েছিস এ বাড়িতে, বুঝেছিস? এখন আবার এই বাড়ির বউ হওয়ার শখ জেগেছে। দাঁড়া একটু হেসে নেই। বাহ বাহ, ও বলি হরি অন্ন, মহিম দত্তের বউ হবার স্বপ্ন দেখছিস তুই? তা বলি জন্মের ঠিক আছে তোর? মুখ সামলে কথা বলে মহিমদা। ও বাবা, ধমকাচ্ছিস যা বড়, কথা বুড়েছে দেখছি মেয়ের মুখে। যা যা, প্যাচ প্যাচ করে বকিস না। না না মহিমদা, আমি যাব না। আমাকে তুমি ফিরিয়ে দিতে পারো না। আমার সন্তানের প্রাপ্য অধিকার তোমাকেই নিতে হবে। কি সন্তান? তোর ছাগল তুই কিভাবে কাটবি তুই বোঝ, আমাকে বিরক্ত করিস না, যা। তুমি আমাকে বিয়ে করবে? দেখ অন্য, এক কথা বারবার ভালো লাগে না। ওসব বেচন বা রাস্তা থেকে কুড়োনো মেয়েকে এই মহিম দত্ত বিয়ে করবে না। তাহলে এই রাস্তা থেকে তুলে আনা মেয়েকে এইভাবে? মহিম দত্ত তৎক্ষণাৎ অন্নপূর্ণার চুলের মুঠি ধরে টেনে বলে, চুপ, একদম চুপ। না, আমি চুপ করব না মহিমদা। আমি সব বলে দেব, বড় মা, কাকিমা, সবাইকে। আজ ফিরুক, আমি তোমার কথা সব বলবো ওদের। আমার জন্য না, আমার সন্তানের জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব। আমাকে কেউ রাস্তায় ফেলে গিয়েছিল একদিন, আমি আমার সন্তানকে রাস্তায় পড়ে থাকতে দেব না। বিনা পরিচয়ে আশ্রিত হয়ে জীবন কাটাবে না সে। শোনো মহিম দত্ত, তোমাকে এই সন্তানের দায় থেকে আমি মুক্ত হতে দেব না। কি বললি? বলবি মাকে, সবাইকে? বলাচ্ছি, যত নষ্টের গোড়া এই এই বাচ্চাটা তো। দাঁড়া, এটাও থাকবে না, আর তুইও থাকবি না। মহিম দত্ত অন্নপূর্ণাকে হির হির করে টেনে নিয়ে গেল উঠোনের সে অন্ধকার কোণে। সেখানে সার দিয়ে বসানো 3টে উনুন ঠিক যেন জমের হাঁ করা মুখের মতো জ্বলছে। গুদাম ঘরের স্যাঁতস্যাঁতে মেঝেতে
হাত পা বেঁধে অন্নপূর্ণাকে একটা বস্তার মধ্যে আঁচড়ে ফেলে দেয় সে। জ্বলন্ত উনুনে একটা দীর্ঘ লোহার শিক গুঁজে দিল মহিম দত্ত। লোহাটা যখন আগুনের তেজে টকটকে লাল হয়ে উঠল, তখন মহিমের চোখে খেলা করছে একটা বিকৃত উন্মাদনা। সেই দগ্ধ লোহা নিয়ে এসে ছুটে গেল সে অন্নপূর্ণার দিকে। অন্নপূর্ণার মুখ কাপড়ে ঠাসা, তাই তার বুক ফাটা আর্তনাদ বাইরে বেরোতে পারল না। কেবল এক অবরুদ্ধ গোঙানি ফেটে যাচ্ছিল চারপাশে। মহিম দত্ত বিন্দুমাত্র দ্বিধা না করে সেই তপ্ত শিখ দিয়ে অন্নপূর্ণার গর্ভের উপর বারংবার আঘাত করতে লাগলো। আগুনের ছোঁয়ায় কেবল চামড়া পুড়ে যাওয়ার কটু গন্ধে ভরে গেল। পেটের ভেতরের সেই আধ ফোটা প্রাণের উপর আগুনের ক্ষত বসিয়ে মহিম সেই পাপের প্রমাণ মুছে ফেলতে চাইছিল। অন্নপূর্ণার দেহটা ছটফট করতে লাগলো, কিন্তু মহিমের পশুত্ব তখন আরো তৃপ্ত, আরো পাষাণ। সে রাতের অন্ধকার সাক্ষী রইল এক অজাত শিশুর মৃত্যু আর এক নিরপরাধ মায়ের জীবন্ত নরক বাসের। অন্নপূর্ণার দেহ একটা সময় রক্তাক্ত স্থির হয়ে আসে। এরপর মহিম দত্ত উল্লাসের হাসি হাসে। মহিম দত্ত অন্নপূর্ণার দেহ একটা বস্তায় পুরে টেনে হিচড়ে নিয়ে যায় বাড়ির পেছনের বাগানে। সেখানে মাটি খুঁড়ে বস্তায় ভরা হয় অন্নপূর্ণার নিথর দেহটাকে। মধ্যরাতের অন্ধকারে এইভাবেই চাপা পড়েছিল জীবন্ত অন্নপূর্ণার দেহ। আর অন্য প্রান্তে বাজছিল ঘণ্টা কাসরের ঢাক। সেখানেও পূজিত হচ্ছিল এক অন্য দেবী, যিনি শক্তি রূপিণী মহাকালী। তারপরের দিন সকাল হতেই সকলে যখন অন্নপূর্ণাকে খোঁজে, তখন মহিম দত্ত বলে যে অন্নপূর্ণা বাড়ি ছেড়ে চলে গেছে এক অজ্ঞাত পুরুষের সাথে, যার সন্তান অন্নপূর্ণার শরীরে বেড়ে উঠছিল গত কয়েকদিন ধরে। মহিম দত্ত নিজে দেখেছে অন্নপূর্ণাকে একজন পুরুষের সঙ্গে চলে যেতে। একথা শুনে সকলেই প্রায় হতবাক এবং বিমর্ষ হয়ে পড়ে। সবাই অবশেষে মানলেও মহিম দত্তের মা তার মানতে পারেনি। তিনি তার ছেলেকে সন্দেহের চোখেই দেখেছে। মহিম দত্ত তার মায়ের নজর এড়াতেই শহরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তার মা স্পষ্ট জানিয়ে দেয় যে অন্নপূর্ণা নিখোঁজ হওয়ার নেপথ্যে সত্য না জানা অবধি মহিম দত্ত এই বাড়িতে যেন না থাকে। বন্ধ দরজার আড়ালে মহিম দত্তের মায়ের বলা এই কথা মহিম দত্তের মধ্যে সঞ্চার করে ধরা পড়ে যাওয়ার ভয়ে। মহিম দত্ত দেরি না করে এক বন্ধুর সাথে চলে যায় শহরে। মহিম দত্তের মা আমৃত্যু নিজের ছেলেকে সন্দেহের চোখেই দেখেছেন এবং আজীবন ছেলের মুখও দর্শন করেনি। এই সমস্ত ঘটনা নিজের মুখেই বর্ণনা করে অন্নপূর্ণা। সমস্তটা শুনে অর্কদীপ নিজের হাতে নিজের মাথাটা চেপে ধরে। যেন এই অসহ্য সত্যের ভয় সে আর সইতে পারছে না। তার চোখ থেকে অঝরে জল পড়ছে, কিন্তু সেটা প্রাণের ভয় নয়, বরং অন্নপূর্ণার প্রতি এক অসীম অপরাধ বোধের। সে ফ্যাল করে তাকিয়ে রইল অন্নপূর্ণার সেই কঙ্কালসার ছায়ামূর্তিটির দিকে। তার ঠোঁট দুটো কাঁপছে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। অর্কদীপ ধীরে ধীরে অন্নপূর্ণার পায়ের কাছে লুটিয়ে পড়ল। তার দাদুর করা সেই আদিম পাপের বোঝা যেন আজ তার একার কাঁধে এসে পড়েছে। সে আর পালাবার চেষ্টা করল না, বরং নত যেন হয়ে অন্নপূর্ণা সেই পচা গন্ধ মাখা মাটির উপর মাথা ঠেকালো। তার সারা শরীর থরথর করে কাঁপছে, আর সে অস্ফুট স্বরে বলতে লাগলো, ক্ষমা কর, ক্ষমা কর। মহিম দত্তের নোংরা রক্ত আমার শরীরে বইছে বলে আমি আমি লজ্জিত। আমায় আমায় ক্ষমা করো। ক্ষমা? তুই ক্ষমা চাইছিস? আমিও তো এইভাবে মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ ভিক্ষে চেয়েছিলাম। ওই মহিম দত্ত সেদিন শোনেনি, আমার সন্তানের প্রাপ্য মর্যাদা দেয়নি। আর এইখানে মহিম দত্তের বংশজাত কাউকে আমি বাঁচতে দেব না, কাউকে না। অন্নপূর্ণার কঙ্কালসার রক্তাক্ত দেহটা ক্রমশ হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে এগিয়ে আসছে অর্কদীপের দিকে। হাড়ের মরমরের শব্দ কানে ভেসে আসছে। ঘরমাক্ত অর্কদীপ হাত জোর করে বলছে, না 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 না, আমাকে ছেড়ে দাও। অন্নপূর্ণা তার হিংস্র জন্তুর মতো নখযুক্ত হাত দুটো বাড়িয়ে দিল অর্কদীপের দিকে। অন্নপূর্ণা কর্কশ হাসিতে ফেটে পড়ছে চারিদিক। তৎক্ষণাৎ একটা মানব মূর্তির ছায়া পড়ল অর্কদীপের গায়ে। দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন মলিন দাদু। তার এক হাতে গঙ্গা জলের ঘটি আর অন্য হাতে ধরা রয়েছে পুরনো রুদ্রাক্ষের মালা।
মলিন দাদু এক মুহূর্ত দেরি না করে ঘটি থেকে পবিত্র গঙ্গাজল ছিটিয়ে দিলেন চারিদিকে। তার ঠোঁটে কাঁপছে তীব্র মন্ত্রোচ্চারণে। রুদ্রাক্ষের মালা জপতে জপতে তিনি হুঙ্কার দিয়ে উঠলেন। গঙ্গাজল ছিটে লাগা মাত্রই অন্নপূর্ণা যেন বিভৎস দেহটা যন্ত্রণায় কুঁকড়ে গেল। বাতাসে সেই হিমশীতল ভাবটা হঠাৎই আগুনের মতো তপ্ত হয়ে উঠল, আর এক নিমেষেই অন্নপূর্ণার ছায়ামূর্তি ধোঁয়ার মতো মিলিয়ে গেল শূন্যে। মলিন দাদু দ্রুত এগিয়ে গিয়ে অর্কদ্বীপের হাত শক্ত করে ধরলেন। আর এক মুহূর্ত এখানে নয় দাদু ভাই, চলো। বলেই তিনি প্রায় একরকম টেনে অর্কদ্বীপকে ওই ঘর থেকে বের করে আনলেন। বাইরে তখন পূব আকাশে ভোরের প্রথম আলো ফুটেছে। অন্ধকার কেটে গিয়ে একটা অদ্ভুত প্রশান্তি নেমে এসেছে প্রকৃতিতে। অর্কদ্বীপ মলিন দাদুর দিকে চেয়ে বলল, দাদু, তুমি এই সময় এখানে এলে কি করে? তুমি না এলে যে। আমাকে তো আসতেই হতো দাদু ভাই। আমাকে যে সেই এনেছে, কে? অন্য দিদি। সে যে আমার কাছেও এসেছিল। তার মুক্তি চাই, মুক্তি। সে তোর কাছে মুক্তি চাইতে এসেছিল দাদু ভাই। না দাদু, সে আমাকে মেরে ফেলতে এসেছিল। তাই যদি হবে, তবে সে আমাকে কেন পাঠালো? কেন বলল যে ওর মুক্তি চাই? অর্কদ্বীপ অবাক হয়ে তাকিয়ে রইল আকাশের দিকে। এই প্রশ্নের উত্তর নেই ওদের কাছে। কেন অন্নপূর্ণা অর্কদ্বীপকে মারল না, নাকি মারতে পারল না? অর্কদ্বীপের কাছে সমস্ত কথা শুনে মলিন দাদু বললেন, ছি 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 দাদা, কি করেছিস, কি করেছিস? অন্য দিদি তাহলে এভাবে? অন্য দিদি পালিয়ে যায়নি এভাবে? অন্য দিদি, হা ঈশ্বর! দাদু ভাই, তোমার দাদু যে পাপ করে গিয়েছিল, তার প্রায়শ্চিত্ত আজ তোমাকেই করতে হবে। হয়তো এই জন্যেই সে তোমাকে এখানে ডেকে এনেছে। এই ভিটে অন্য দিদির আত্মা বাধা পড়ে আছে। তোমার হাতেই আজ ওর শাস্ত্রীয় শ্রাদ্ধ শান্তি আর সৎকার হবে। তবেই অন্য দিদির অতৃপ্ত আত্মা মুক্তি পাবে। মলিন দাদুর নির্দেশনায় গঙ্গা তীরে শাস্ত্রীয় নিয়ম মেনে অর্কদ্বীপ নিজের হাতে অন্ত্যেষ্টিক্রিয়া এবং শ্রাদ্ধ শান্তি সম্পূর্ণ করল। যে অন্নপূর্ণা একদিন সব হারিয়েছিল, অর্কদ্বীপের দেওয়া তর্পণে সে আজ চিরস্থায়ী শান্তি পেল। এরপর মলিন দাদুর সক্রিয় সহযোগিতায় সে বিশাল ভিটে বাড়ি এবং জমি জমা এক সৎ ক্রেতার কাছে বিক্রি করে দেওয়া হলো। যদিও তাতে অর্কদ্বীপের কাকিমা বাদ বেঁধেছিল, তার চরম অনীহা থাকা সত্ত্বেও হাতছাড়া হলো এই সম্পত্তি। তার ছেলে হাতু আর এই সম্পত্তি ভোগ দখল করতে পারল না। তারপর অর্কদ্বীপ আবার শহরে ফিরে এলো। সে ভিটে বিক্রির টাকা দিয়ে অর্কদ্বীপ তার নতুন একটা ব্যবসা শুরু করলো। অর্কদ্বীপ মাঝে মধ্যেই দেখা পায় সে লাবণ্যময়ী নারী। তার মনে হয় মেঘের আড়ালে সাদা শাড়ি পরা এক লাবণ্যময়ী নারী ছায়া হয়ে দাঁড়িয়ে তাকে দুহাত ভরে আশীর্বাদ করছে। অন্নপূর্ণার প্রেতাত্মা নেই। সে এখন অর্কদ্বীপের এক মুক্ত এবং শান্ত শুভাকাঙ্ক্ষী। শুনছিলেন লেখিকা সংযুক্তা সিংহ রায়ের কলমে গ্রাম বাংলার একটি ভূতের গল্প, মেদিনীপুরের পৈতৃক ভিটে। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার ছিলাম আমি, দীপেন্দু দাস। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, যাতে নতুন নতুন গল্পগুলো আসলেই আপনারা তা শুনতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবে শুনতে থাকবেন বঙ্গকথা ইউটিউব চ্যানেলকে। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে।